And we're live. Hello, everyone. Welcome back to another episode of Welcome to IELTS Life Solve Classes, powered by Mentors Education and Mentors Learning, the home of the online learning. আমরা ওয়েট করছি আমাদের মানুষজনের জন্য জয়েন করার জন্য, এবং জয়েন করার পরে তারপর আমরা আস্তে ধীরে শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছে দুইজন, আমরা আরও শুরু করতে যাচ্ছি, আরও আমরা মোটামুটি 10 জনের মতো রেডি হলে আমরা শুরু করে দিব। তিনজন আস্তে আস্তে বাড়তেছি। হাই এভরিওয়ান, যারা যারা জয়েন করছি, থ্যাংক ইউ ফর কামিং। আজকে আমাদের লাইভটা হতে যাচ্ছে হচ্ছে কেমব্রিজ 19-এর টেস্ট 2। আমাদের রিডিং টেস্ট 1-এর যে টাস্ক 2টা আছে, যেটা হচ্ছে রাইটিং টাস্ক 2, সেটা নিয়ে আমরা করতে যাচ্ছি। সো আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে আজকে দেখবো। আমাদের 6 জন হয়ে গেছে। আমরা ওয়েটিং ফর আদার পিপল। Hello sir, welcome back. Yes, hello, welcome back. Thank you for coming. Thank you for joining with us. আরও মানুষজন অপেক্ষা করছি, আসুক, একসাথে আমরা শুরু করতে যাব লাইভ সেশন। আজকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে কেমব্রিজ 19-এর। আমরা জানি আমরা টেস্ট 1-এর রিডিং চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি অলরেডি। রিডিং চ্যাপ্টারের পরে আমরা রাইটিং টাস্ক 1 করেছি। এখন আমরা আজকে রাইটিং টাস্ক 2 দেখব। আপনারা মনে রাখবেন 1 ঘন্টা সেশন আমাদের সময়ের মধ্যে আসলে রাইটিং টাস্ক 2টা ফুললি কভার করা পসিবল না। সো আমাদের কেমব্রিজ 19 বইয়ের মধ্যে যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সেই জিনিসটার মধ্যে আমরা যতটুকু পারি আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। আজকে আমি চাই আপনাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স। শ্রাবন্তী আহমেদ ফারিয়া, হ্যালো, thank you for joining. আমি আজকে চাই যে আপনারা you guys ask me questions regarding IELTS, regarding writing, regarding study abroad, anything you guys want. আমাদের কাছে সেই ব্যাপারে আমরা কোয়েশ্চেন্সে কথা বলবো, আমরা সে বিষয় নিয়ে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর আছি আমরা 11 জন। আমরা আর কয়েকটা জনের জন্য ওয়েট করছি। আমরা আর 4 more people জয়েন করি। 4 more people জয়েন করলে দেন আমরা শুরু করে দিব। আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে ভেঞ্চারটা মেন্টরস এডুকেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে একটা লেখা আছে স্টাডি অ্যাব্রড। সো আমি একটু স্টাডি অ্যাব্রডের ব্যাপারে বলি। আমাদের কিন্তু একটা স্টাডি অ্যাব্রড ডিভিশনও আছে, যেখানে হচ্ছে আমরা ডিসকাস করি হচ্ছে বাইরে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, কেউ যদি মনে করেন যে বাইরে যাব কীভাবে, আমরা কিন্তু সার্টেন ইউনিভার্সিটিসের অথরাইজড, সার্টেন ইউনিভার্সিটি থেকে অথরাইজডভাবে আমরা এখানে পাঠিয়ে থাকি স্টুডেন্টদেরকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু নিজেদের স্টুডেন্টদের কোনো পরিমাণে ভিসা ফি বা রেগুলার ফিগুলো বাদে আমাদের এক্সট্রা কোনো চার্জেস থাকে না, যে কোনো অ্যাপ্লিকেশন চার্জেস বা কিছু, আমাদের ইন্টারনাল কোনো চার্জেস থাকে না। সো এইটার জন্য আমাদের স্টাডি অ্যাব্রড কিন্তু খুব ভালো। পাশাপাশি আমাদের এডুকেশন টিম, আই এম পার্ট অফ দ্য এডুকেশন টিম। আপনারা জানেন আমরা যতটুকু পারি কেয়ারফুলি জিনিসগুলো কভার করার চেষ্টা করি। আমাদের সুন্দর করে ডিজাইন করা রেগুলেটেড রিসোর্সেস আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। আমরা আছি 16-এ। শাহাদ বিন মুসাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? থ্যাংক ইউ ফর কামিং। আর 4 জন মানুষ আসলে আমরা শুরু করে দিব। আর 4 more people, অলরাইট, 4 more people and we start. আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে কেমব্রিজ 19-এর, আমরা দেখব হচ্ছে রাইটিং টাস্ক 2। ইন্টারেস্টিং ফ্যাক্ট, কেমব্রিজ রাইটিং টাস্ক 2-তে আমাদেরকে কিন্তু আমাদের যে কয়টা পার্ট আছে রাইটিংয়ের, এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা দেওয়া আমার কাছে মনে হয় পার্সোনালি মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বেশি কনফ্লিক্টিং এবং সবচেয়ে বেশি বলবো যে ঝামেলা তৈরি করে। সো আশা করি আজকের লাইফটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা যতটুকু পারবেন দেখার চেষ্টা করবেন, ফ্রেন্ডসদেরকে ট্যাগ করেন, কমেন্টস করেন। আকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। সামনে পরীক্ষা দেওয়ার সময় চলে আসতেছে আপনাদের। আশা করি লাইভ সেশনগুলো কাজে দিচ্ছে। জানাবেন লাইভ সেশনগুলো কেমন লাগছে। লাস্ট দিন জাহিদ, হ্যালো স্যার, হ্যালো। আমরা হচ্ছে লাস্ট দিন কথা বলছিলাম যে আমরা এক্সটেন্ড করতে পারি কিনা। সো এই বিষয় নিয়ে আমরা অনেকেই কমেন্ট করেছি যে আমরা টাইমটা এক্সটেন্ড করতে পারি কিনা। তো আমরা চিন্তা করছি বিষয়টা নিয়ে। স্টিল আমরা মেবি আমরা এক্সটেন্ডটা করে ফেলবো। লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের সবগুলো লাইভ ভিডিওস আমরা একটা প্লেলিস্ট ওপেন করছি। তো আমরা যাব হচ্ছে ইউটিউবে যে সার্চ করবো হচ্ছে মেন্টরস লার্নিং, MENTORS অ্যাপস্ট্রফি, তারপর আমরা ইউজ করবো হচ্ছে LEARNING
লার্নিং। সো মেন্টরস লার্নিং লিখে ইউটিউবে সার্চ করলে যে ইউটিউব চ্যানেলটা আসবে সেখানের মধ্যে আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন, কেমব্রিজ সলভ প্লেলিস্ট। সেখানের মধ্যে আপনাদেরকে আমাদের এখন পর্যন্ত আজকে আমাদের হচ্ছে 6 ক্লাস, তো আমরা 6 ক্লাস থেকে আমরা হচ্ছে হলো গিয়ে এটা পাওয়া শুরু করবো। নিয়ন ওয়ালাইকুম আসসালাম, ইয়েস ইটস অলরেডি 27, প্লিজ স্টার্ট দ্য ক্লাস। ইয়েস, ইউ গাইজ আর ইগার, অলরাইট। সো অলরেডি আমরা 35 রিচ করেছি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট টুডেস লেসন। First of all, welcome to IELTS live solve classes powered by Mentors Education and Mentors Learning, the home of the online learning. Alright. এখন আমরা কাজী সাইমন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। লেটস স্টার্ট। আমরা আজকে কি দেখতে যাচ্ছি? তো একটু কথা বলতেছিলাম, আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে হলো গিয়ে আমাদের কেমব্রিজের 19 নম্বর বইয়ের আমাদের রাইটিং টাস্ক 2। এখন আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানান যে রাইটিং টাস্ক 2 অ্যাকচুয়ালি কয় প্রকারের আছে। ইউ গাইজ হ্যাভ ফিউ সেকেন্ডস, আই সি নো ওয়ান কমেন্টিং, প্লিজ। রাইটিং টাস্ক 2 কয় প্রকার আছে? বিফোর ইউ অ্যান্সার, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি দেখতে চাই, আমি কিছু ইনফরমেশন দিতে চাই রাইটিং টাস্ক 2 এর ব্যাপারে। রাইটিং টাস্ক 2 ইজ সামথিং যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রাইটিং ফেজের মধ্যে। কেন? টোটাল ব্যান্ড স্কোরের মধ্যে 3 ভাগের 2 ভাগ স্কোরটা কাউন্ট করা হচ্ছে রাইটিং টাস্ক 2 থেকে, এবং 3 ভাগের 1 ভাগ কাউন্ট করা হচ্ছে রাইটিং টাস্ক 1 থেকে। সো আপনারা অনেকে আবার মনে করতে পারেন যে রাইটিং টাস্ক 1 লেখার কি দরকার, রাইটিং টাস্ক 2। সো ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি রাইটিং টাস্ক 2-তে 9ও পান, হ্যাঁ, 3 দ্বারা ভাগ করে আসে 3, আবার 2 দ্বারা গুণ করলে আসে 6, আর আপনি যদি টাস্ক 1-এ 0 পান তাও কিন্তু আপনার টোটাল ব্যান্ড স্কোর আসবে 6। সো রাইটিংয়ে দুইটা অংশই খুব গুরুত্বপূর্ণ, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 দুইটা পার্টি গুরুত্বপূর্ণ, কিন্তু রাইটিং টাস্ক 2-তে আমাদেরকে ফোকাসটা বেশি করতে হয়। ওয়াই? লাস্ট ক্লাসে আমরা মনে আছে বলেছিলাম যে রাইটিং টাস্ক 1-এ আমাদেরকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে, আমাদেরকে একটা চিত্রায়ন করে দেওয়া থাকে। তো আবু সাইদ লিখেছেন 4, হামিদ লিখেছেন 5, হাবিব সুলতানা 5, মারুফ লিখেছেন 5, মেবি এখনো শিওর না, ওকে, আমরা আজকে শিওর হব। সো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক 1-এর মধ্যে আমাদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে। তার মানে হচ্ছে যে আমি কি দেখতে যাচ্ছি, আমি কি লিখতে যাচ্ছি, সবকিছু আমাকে চিত্রের মাধ্যমে তুলে ধরা থাকে। এবং আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, রুল নাম্বার 1, নেভার অ্যাড ইউর ওপিনিয়ন, সেটা ছিল টাস্ক 1-এর জন্য। কিন্তু রাইটিং টাস্ক 2 পুরোটাই হচ্ছে আমাদের নিজস্ব মতামতের উপর ডিপেন্ড করে, আমাদের নিজস্ব ওপিনিয়ন, আমাদের নিজস্ব ধারা, সেটা কিভাবে আসে সেই জিনিসটা আমাদের চিন্তা ভাবনা। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ রাইটিং টাস্ক 2 এর মধ্যে, সেটা হচ্ছে হলো ভাইয়া এই টপিকটা কিভাবে লিখবো, স্যার ওই টপিকটা যখন দেওয়া থাকে সেটা আমি কিভাবে তুলে ধরবো, রাইট? এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আসে। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে ইন ডেপথ কনভারসেট করব। আমরা হচ্ছে ফ্রেন্ডসদেরকে ট্যাগ করেন, শেয়ার করেন, যাতে আমরা সবাই একত্রিতভাবে লাইভ সেশনের মাধ্যমে আপনাদের কোয়েশ্চেন্সগুলো দেখতে পারি এবং পাশাপাশি সবগুলো অ্যান্সার্স করতে পারি, রাইট? সো রাইটিং টাস্ক 2 এর মধ্যে আমাদের টোটাল সময় দেওয়া থাকে হচ্ছে 40 মিনিটস, রাইট? সো এই যে 40 মিনিট সময়টা, এই 40 মিনিট সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি? এই 40 মিনিট সময়টা ইউটিলাইজ করার জন্য আমাদের যেটা করতে হবে হচ্ছে focus on the first 10 minutes, then separate 25 minutes and keep the 5 minutes for the rest. Alright? কিভাবে যাব? 10 মিনিট সময় জুড়ে আমরা যে জিনিসটা করি সেটাকে বলা হয় ব্রেইনস্টর্মিং। সো ব্রেইনস্টর্মিং নিয়ে ইন ডেপথ আমরা আস্তে ধীরে যাব। তারপরের যে পার্টটা আসছে তাকে আমরা বলি হচ্ছে হলো রাইটিং ফেজ। তো সেইখানে আমরা হচ্ছে স্ট্রাকচারসগুলো যাব। সো নিয়ন আমাদের বলতেছেন হচ্ছে পড়েন, ওকে, আচ্ছা ঠিক আছে। সবার কমেন্ট পড়ি আমি, সবার কমেন্ট দেখতে হবে, সবার কমেন্টকে জানতে হবে। আপনারা কোয়েশ্চেন্স করেন প্লিজ, কোয়েশ্চেন্স, অলরাইট? আই ওয়ান্ট কোয়েশ্চেন্স। সো ভেরি গুড। আমরা ইমরান সাদিক আরাফাত বলেছেন 5টা, ভেরি গুড। রাইটিং টাস্ক 2-তে আমাদের টোটাল ক্যাটাগরি হচ্ছে হলো 5, টোটাল ক্যাটাগরি হচ্ছে 5। এর মধ্যে নাম্বার 1 আমাদের পরে হচ্ছে আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন্স, আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন্স। নাম্বার 2-তে আমাদের আসে হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, নাম্বার 2-তে আসে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। নাম্বার 3-তে আমরা পাই হচ্ছে হলো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। নাম্বার 4-এ আমাদের আসে হচ্ছে হলো কজ ইফেক্ট স্ল্যাশ সলিউশন।
সো দেয়ারস এ টুইস্ট হিয়ার। তো আমাদের সামনে যখন সিরিজের মধ্যে কজ ইফেক্ট সলিউশন পাবো তখন আমরা ইন ডেপথ এর ব্যাপার দেখবো। অ্যান্ড দ্য নিউ ওয়ান, দ্য ফিফথ ওয়ান, উইচ ইজ হোয়াট উই কল ডাবল কোয়েশ্চেন। সো আমাদের একজন কমেন্ট করেছেন, তাসফিন কমেন্ট করেছেন, স্যারের থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্টস। হেয়ার কাটটা ইচ্ছা করে দেওয়া হয়েছিল, আমি নিজেকে একটু গুছানো দরকার ছিল। হ্যাঁ, আপনাদের জন্য লাইভে একটু গুছানোভাবে আসতে হয় নাকি। আচ্ছা, সো যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে আমাদেরকে রাইটিং নিয়ে কথা বলতে হবে। রবি কি বলছেন, ভাইয়া লজ্জা পাইছে। আচ্ছা আচ্ছা, সো গাইস, কমেন্টস about question, nothing else. Comment about question. Okay, question. প্ল্যানিং সম্পর্কে বলেন মারুফ, থ্যাংক ইউ সো মাচ। প্ল্যানিং সম্পর্কে বলেন, কিভাবে প্ল্যান করতে পারি, রাইট? এই যে ফেজটা বললাম যে টোটাল 40 মিনিটস, রাইট? আমাদের এক্সামটা হচ্ছে 60 মিনিটসের মধ্যে 20 মিনিটস আমরা স্পেন্ড করি রাইটিং টাস্ক 1, এটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখে আসছি। রাইটিং টাস্ক 2 তে আমরা স্পেন্ড করি হচ্ছে 40 মিনিটস। সো 40 মিনিটসের ব্যাপারটা কিভাবে আসে সেটা আমরা আসেন বোর্ড সহ দেখি, প্লাস আজকের যে কোয়েশ্চেনটা আছে আমরা একটু কোয়েশ্চেনটা একটু ইভ্যালুয়েট করি। তো কোয়েশ্চেনটা যদি আমরা একটু ইভ্যালুয়েট করতে যাই সেক্ষেত্রে আসেন দেখেন আমাদেরকে আজকের কোয়েশ্চেনে দেওয়া আছে রাইটিং টাস্ক 2, you should spend about 40 minutes on this task. আমরা বললাম যে 40 মিনিট আমাদেরকে এটা স্পেন্ড করা উচিত। ওকে, রাইট অ্যাবাউট দ্য ফলোইং টপিক। তো আমাদের টপিকটা কি দেওয়া আছে? Some people think that competition at work, at school and in daily life is a good thing. দৈনন্দিন জীবনে কম্পিটিশন ব্যাপারটা, হ্যাঁ, এটা কাজের ক্ষেত্রে হোক, স্কুলের ক্ষেত্রে হোক, আর আমাদের জীবনের ক্ষেত্রে হোক, সব জায়গায় এটা একটা ভালো ব্যাপার কিছু মানুষ মনে করে। Others believe that we should try to cooperate more rather than competing against each other. অন্যরা মনে করে যে আমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে একজন আরেকজনকে সাপোর্ট করে চলা উচিত, rather than প্রতি সময় প্রতিযোগিতার মধ্যে না থেকে। এখন খেয়াল রাখবেন আমাদের we need to understand the question, right? So আপাতত কোয়েশ্চেনটা দেখে আমরা তারপর বাকিটা জিনিসটা বুঝি। বলছি ডিসকাস বোথ দিস ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। আমাদেরকে বলা হয়েছে আমাদের এখানে ভিউ আছে কয়টা, কমেন্ট সেকশন ভিউ আছে কয়টা সেটা আমাদেরকে জানাতে হবে। ভাইয়া ক্লিয়ার দেখা যায় না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি কিন্তু আমার এখানে লাইভে কিন্তু ক্লিয়ার আসতেছে। আই থিঙ্ক আপনার ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে, একটু রিফ্রেশ করেন আরেকবার, ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, এই জন্য বলছি, কারণ আমারটা ডিরেক্টলি কানেক্টেড না, আমি আবার আমার লাইভটা দেখছি। ঠিক আছে, আমাদের কথা চিন্তা করে চুল কাটার জন্য থ্যাংক ইউ। আপনাদের কথা চিন্তা করে, ইয়েস অ্যাবসলিউটলি, আপনার কথাই চিন্তা করে আমরা চুল কাটিয়েছি, ইয়েস থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি ইয়েস। এখন যেটা আমরা বলছি হলো গিয়ে যে আমরা এখানে দিকে দেখি, এখানে ফোকাস পড়াশোনায়। সো গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার অ্যান্ড ইনক্লুড এনি রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। আচ্ছা, সো লেটস গেট ইনটু ইট। এই যে আমাদেরকে এখানে বললো যে আমাদেরকে কয়টা ওয়ার্ড দেখতে হবে, আমাদের 250 ওয়ার্ডস দেখতে হবে। আমরা কি বলেছিলাম লাস্ট ক্লাসে? মিনিমাম আমাদের রাইটিং টাস্ক 1 এর জন্য আমাদের ছিল 150 ওয়ার্ডস। এখন আমরা এখানের জন্য যেহেতু 250 ওয়ার্ডস হচ্ছে, আমরা টার্গেট রাখবো হচ্ছে 275 থেকে 285। আমাদের টার্গেট ওয়ার্ডস থাকবে হচ্ছে 275 to 285। মনে রাখবেন দেয়ার ইজ নো টপ লিমিট, 300, 350, ইট ইজ আপ টু ইউ। আজকে আমি যেটা লিখেছি আপনাদের জন্য একটা ডেমো লিখেছি, সেটা ইজ অ্যারাউন্ড 320 to 330, 320 থেকে 330 ওয়ার্ডের। ওকে, সো এখানে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, সো আমরা যেটা করতে যাচ্ছি এখন সেটা হলো গিয়ে যে 250 থেকে আমরা টার্গেট রাখবো হচ্ছে 275 to 285, হুইচ ইজ এনাফ। এর নিচে না যাওয়াটাই বেটার, এর উপরে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। মনে রাখবেন বেশি লেখার দুটো সমস্যা আছে। নাম্বার 1, টাইম। 40 মিনিটসে কভার করে এমনি অনেক ডিফিকাল্ট, এর উপরে যদি আমরা এর বেশি ইনক্লুড করে ফেলি তাহলে তো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। আরেকটা প্রবলেম হচ্ছে যত বেশি লিখবেন তত বেশি হচ্ছে আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যত বেশি লিখবো তত বেশি আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ইমরান শাইখ সাদিক আরাফাত বলেছেন 2টা, ইয়েস ভিউ আমাদের হচ্ছে 2টা। মারুফ বলেছেন আমাদের 2টা ভিউ, ভেরি গুড। নাভিদ নাহিয়ান 250 ওয়ার্ডের বেশি কি লেখা যাবে? নাহিয়ান অলরেডি অ্যান্সার করে দিয়েছি, 250 ওয়ার্ডের বেশি। ইয়েস, আমাদের অবশ্যই 250-এর বেশি লিখতে হবে। 250-এর নিচে আমরা লিখতে পারবো না। যদি আমরা নিচে লিখি তাহলে আমাদেরকে পেনাল্টি করবে, আমাদেরকে মার্কস কাটা হবে। রাইট, সো আমাদেরকে যেটা করতে হবে হাইয়ার ভ্যালু রাখতে হবে।
Good range is 275 to 285. Alright, এখন আমরা কথা বলেছিলাম শুরুতে যে আমাদের টোটাল 5টা টাইপ আছে। নাম্বার 1 is argumentative, number 2 is advantage disadvantages, number 3 is comparison and contrast, number 4 is cause effect solution, and number 5 is double question. এখন আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই যে টপিকগুলো কোন টপিকটা এটা পড়লো সেটা আমাদের বুঝতে হবে। আমাদেরকে আনিকা আঞ্জুম কমেন্ট করেছেন ব্রেইনস্টর্মিং কিভাবে করবে। ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আমরা এটাতে যাবো আজকে কিভাবে ব্রেইনস্টর্মিং করতে হয়। আচ্ছা, নাহিয়ান একটা কমেন্ট করেছেন কম্পিউটার বেস এক্সাম দিলে এত ওয়ার্ডস কিভাবে লেখা যায় ভাই, এনি টিপস ভাইয়া? অ্যাবসলিউটলি। Since I used to be a documentation specialist, before I joined Mentors and everything, তো টাইপিং কম্পিউটার বেসের জন্য একটা ক্রুশাল একটা পয়েন্ট। আমাদের ওই আগের কোম্পানিতে আমি যখন ছিলাম একটা সার্ভেতে আমরা দেখেছি হচ্ছে অ্যারাউন্ড এভরিওয়ানের অ্যাভারেজ টাইপিং স্পিড 30 to 35 থাকেই। ইটস ভেরি কমন। যদি আপনি মনে করেন গেমার হন বা আপনি যদি ভালো গেমস খেলেন সেক্ষেত্রে আপনাদেরটা আরও হাইয়ার থাকে, বিকজ আপনাদের রিয়াকশন টাইম ফাস্টার অ্যান্ড ইউ নো যে আপনাদের কিস কোনটা কোথায় আছে। টাইপিং ইমপ্রুভ করা উইল ইমপ্রুভ ইউর গেম। যদি আপনি টাইপিং ইমপ্রুভ করতে পারেন আপনার রাইটিং অনেক ইমপ্রুভ হবে। কিন্তু পার্সোনাল ওপিনিয়ন, এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত, সেটা হচ্ছে যে 30-35-এর একটু বেশি যদি থাকে, লাইক 40 to 45 থাকে, আমি মনে করি আপনি রিরাইট সহ আরামসে 250+ ওয়ার্ড লিখতে পারবেন। এটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই। এইটা টেস্ট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে হলো টাইপিং স্পিড টেস্টার, হ্যান ত্যান, অনেক কিছু গুগল করলে আপনারা পাবেন। এবং সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন যে আপনার টাইপিং স্পিডটা কীরকম, কারণ সেটা কিন্তু আপনার কম্পিউটার বেসে একটা ইফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, যুব রয় ভাইয়া, পার প্যারাগ্রাফ কয় লাইন অ্যালোকেট করা বেস্ট ফর কজ ইফেক্ট সলিউশন? ভেরি গুড কোয়েশ্চেন। দ্যাট বিং সেড, যে কজ ইফেক্ট সলিউশন, হ্যাঁ, there is a very low possibility যে কজ ইফেক্ট বা কজ সলিউশন বাদে কজ ইফেক্ট সলিউশন তিনটে একসাথে আসবে। নর্মালি উই ইন্ট্রোডিউস অ্যান ইন্ট্রোডাকশন, বডি 2, body 3 and conclusion, and body 1, 2, 3 এর মধ্যে first the cause, then the effect and the solution, এভাবে ইন্ট্রোডিউস করতে আমি সাজেস্ট করি, পার্সোনালি আমি সাজেস্ট করি। সো দ্যাটস মাই সাজেশন। ভেরি গুড কোয়েশ্চেন ধ্রুব, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি জুলাইতে এক্সাম দেই তাহলে কি পেপার বেসে এক্সাম দিতে পারবো? ওয়াই নট? মাসে 4বার করে এক্সাম হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল excellent place for education exams, right? আপনারা জানেন আমাদের মেন্টরসের স্টুডেন্টদের জন্য আমরা হচ্ছে ফ্রি ইস্যু করে রেজিস্ট্রেশন করে দেই। আপনারা জাস্ট খালি এক্সামের যে পেমেন্টের অ্যামাউন্ট আছে সেটা, আপনার পাসপোর্টটা, আইডেন্টিফিকেশনের জন্য বেসিক্যালি যেটা লাগে সেগুলো নিয়ে আপনারা জাস্ট আমাদের অফিসে আসলে, আপনারা যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন আপনাদের অফিসে আসলে তাহলে আমরা নো এক্সট্রা চার্জ আমরা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা করে দিই। হ্যাঁ, সো এই ফ্যাসিলিটিসগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টসরা আমরা পাই। সো অবশ্যই পারবেন, কেন পারবেন না? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হলে অ্যাটলিস্ট 20 days, 20 দিন আগে আসতে হবে এক্সামের। ধরেন আপনি পরীক্ষা দেওয়ার প্ল্যান করছেন হচ্ছে 22 তারিখে, আপনি আসবেন 2 তারিখের আগে। ঠিক আছে, সো ওই বাফার টাইমটা রাখতে হবে সাথে। অলরাইট, তারপর হচ্ছে স্যার কিভাবে বুঝবো 250 ওয়ার্ডস? কাজী সাইমন, ভেরি গুড কোয়েশ্চেন। পেপার বেস না কম্পিউটার বেস? এখন কম্পিউটার বেসডে আমি পার্সোনালি আমি এখানে ওভারস্টেপ করবো না, কারণ আমি নিজে কম্পিউটার বেস এক্সাম দেই নেই। দেয়ার শুড বি এ কাউন্টার, বা আপনারা নর্মালি কাউন্ট করতে পারেন, বাট কম্পিউটার বেসে দেয়ার ইজ এ ট্রিকটা হচ্ছে হলো গিয়ে সবসময় মনে রাখবেন আমরা যে ওয়ার্ড লিখি সচরাচর আমরা সবাই এখানে, আমরা যতজন লাইভে আছি, আমরা যতজন মানুষ আছি, সবাই একটা নির্দিষ্ট লাইনে অলমোস্ট সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ডস ইউজ করি। 2-3টা এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, সো ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার অ্যাভারেজ একটা লাইনে কতগুলো ওয়ার্ডস লেখেন, জাস্ট কাউন্ট দ্য লাইনস। আপনি কিন্তু লাইন কাউন্ট করে ধরেন আমি প্রতি লাইনে 10টা করে ওয়ার্ড লিখি, হইতেই পারে। আই হ্যাভ সিন পিপল যারা 12টা লেখে, আই হ্যাভ সিন পিপল যারা 6টা ওয়ার্ড লেখে পার লাইন। বড় ছোটোর বিষয়। সো ধরেন যদি 10টা ওয়ার্ড লিখি তাহলে 200 ওয়ার্ড হইতে কি আমার 20টা লাইন এনাফ, 250 ওয়ার্ড হইতে 25টা লাইন এনাফ। সো ইউ ক্যান কাউন্ট দ্য লাইনস, দ্যাটস এ ভেরি গুড ট্রিক যে আমরা কত ওয়ার্ড লিখছি সেটা কাউন্ট করার। ওকে, অলরাইট। সো স্যার আমার অনেক স্পেলিং মিস্টেক হয়, হাউ ক্যান ইমপ্রুভ দ্যাট? ভেরি গুড কোয়েশ্চেন। বি অ্যাওয়্যার, নিজের প্রতি অ্যাওয়্যার থাকবেন যে আমি কি লিখতেছি।
আমি আমার পার্সোনাল স্টুডেন্টদেরকে সবাইকে একটা সাজেশন দিই, সবার একটা করে আলাদা আইএলস খাতা থাকে, সবার লাস্ট পেজে আমরা সেপারেশন করে একটা পার্টের মধ্যে আমরা হচ্ছে আজকের দিনে যতগুলো স্পেলিং মিস্টেক হয়েছে সবগুলো আমরা লিখতে বলি। লাভ কি, আজকে যেগুলো ভুল হয়েছে পরের দিন যখন আবার একই জিনিস ভুল হবে আপনি ক্যাপচার করবেন যে আচ্ছা এটা আমরা একবার ভুল হয়েছে, ইউ বিকাম মোর অ্যাওয়্যার। আরেকটা সুবিধা কি, এক্সামের আগে দিয়ে আপনি কোন কোন জায়গায় স্পেলিং ভুল হয় এক নজরে দেখে যেতে পারবেন। সো এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা রেগুলার ক্লাসেসগুলোতেও শেয়ার করে থাকি। সো আসেন আমরা পড়াশোনার দিকে ব্যাক করি। সো আমাদের কোয়েশ্চেন ছিল হলো গিয়ে যে 10 মিনিটসে আমরা হচ্ছে ব্রেইন স্টর্মিং করবো, আমরা হচ্ছে হলো গিয়ে মস্তিষ্কে ঝড় তুলবো নাকি, আমরা আইডিয়া জেনারেট করব। দেখেন লাস্ট ক্লাসে টাস্ক 1-এর মধ্যে আমার কি কি লিখতে হবে সব আমাকে চিত্রের মাধ্যমে দেওয়া ছিল, আমি একটা লাইন গ্রাফ দেখেছিলাম লাস্ট ক্লাসে। কিন্তু এখানে আমাকে না কিছু খালি দিলই না, আমাকে খালি একটা টপিক দিল। টপিকটা কি বললো যে সাম পিপল থিঙ্ক দ্যাট কম্পিটিশন অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল অ্যান্ড ইন ডেইলি লাইফ ইজ এ গুড থিং। কিছু মানুষ মনে করে যে প্রতিযোগিতা ভালো, কিছু মানুষ মনে করে যে প্রতিযোগিতা না করে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকাটা বেশি বেটার। এখন আপনারা আমাকে কমেন্ট করেন আপনারা কোনটার পক্ষে আছেন, প্রতিযোগিতা নাকি হচ্ছে হলো মিলেমিশে থাকাটা ভালো। এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে হলো আমাদেরকে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, এটা বলা হয়েছে। সবসময় মনে রাখবেন যখনই আমাদেরকে দুইটা কন্ট্রাস্টিং ভিউজ বা এরকম আইডিয়াস দেওয়া থাকবে, আমাদের যদি বলা থাকে যে দুইটা ভিউই ডিসকাস করো এবং দুইটার ব্যাপারে নিজের মতামত দাও, সেক্ষেত্রে তখন হচ্ছে আমাদের ইসের দিকে ফোকাস করতে হবে, কি বলে এটাকে, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। দের ইজ এ ক্যাটাগরি, আমরা বলেছিলাম 5টা ক্যাটাগরি আছে, এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। আমার কাছে পার্সোনালি মনে হয় 5টার মধ্যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান্স, কারণ এখানে আমাকে দুইটা সাইডকে তুলে ধরতে হচ্ছে। কোন দুইটা সাইড, একটা হচ্ছে প্রতিযোগিতামূলক আর একটা হচ্ছে সহযোগিতামূলক। সো আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কোন পক্ষে, আপনারা কি প্রতিযোগিতার দিকে নাকি সহযোগিতার দিকে। সো আমরা কিছু এরিনা কম্পিটিশন, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইয়েস কম্পিটিশনের দিকে। কাজে সাইমন কম্পিটিশন, ওকে ওকে। আচ্ছা খায়রুল হাসান ফাইট, ওকে ফাইট, অলরাইট। জুবাইর হাসান হিমেল লিখেছেন ব্রিটিশ কাউন্সিলের, আমরা এক্সামিনারদের ব্যাপারে কমেন্টস করবো না, ইটস আপ টু ইউ গাইস, রাইট? লাইভ সেশন ইটস আ প্রফেশনাল থিং, আমরা কমেন্টস কোয়েশ্চেনের উপর রাখার চেষ্টা করব, ঠিক আছে? অলরাইট, ওকে। কিভাবে অ্যাভয়েড করবো আমি জানি না ভাই, আমি জানি না, আই ডোন্ট নো। আমি উইশ করি যাতে আমারও না হয়, ঠিক আছে? বাট ইয়েস প্লিজ অ্যাভয়েড দোজ কোয়েশ্চেন্স। আচ্ছা, সো আমরা যেটা করতে যাচ্ছি হচ্ছে ওকে। সো এই যে আমরা বললাম কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট পার্টটা, রাইট? এখন ব্রেইন স্টর্মিং জিনিসটা কি? ব্রেইন স্টর্মিং ইজ সামথিং দ্যাট উই ইউজ টু জেনারেট আইডিয়াস। আমি পার্সোনালি ব্রেইন স্টর্মিংকে 3টা ধাপে ভাগ করি। নাম্বার 1 ইজ হোয়াট উই কল আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে বোঝা। নাম্বার 1 ইজ হোয়াট উই কল আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে বোঝা। নাম্বার 2 is idea generation. Number 2 is generating ideas, idea generation. And number 3 is organization, গুছানো। আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন যদি আমি ধরতে যাই, নাম্বার 1-এর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন যদি আমি ধরতে যাই, সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন এই যে আমি বুঝলাম যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, আমরা যদি বইগুলো ফলো করি, আমাদের চমৎকার একটা মেন্টরসের বই আছে যেটা হচ্ছে অলরেডি মেন্টরস রাইটিং। আমি আমার ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে এই বইটা খুব বেশি সাজেস্ট করি বিকজ মেন্টরস রাইটিং ইজ এন অ্যামেজিং বুক, ট্রাস্ট মি ওয়েন আই সে দ্যাট। ইয়েস, কিছু চেঞ্জেস আছে, কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের ফোকাস করা লাগবে, আমরা ইমপ্রুভমেন্টের দিকে আছি এবং আমরা ইমপ্রুভ করবো। বাট ইন জেনারেল যদি আপনি ব্যান্ড স্কোর বলেন, আপনি যদি ওয়ার্ড সিলেকশন বলেন, আপনি যদি সেন্টেন্স কনস্ট্রাকশন বলেন, আই উড সে যে মেন্টরস রাইটিং বইয়ের উপরে আসলে মার্কেটে তেমন ভালো কোনো বই নেই, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, অলরাইট? সো ওই বইয়ের মধ্যে আপনারা দেখবেন দের আর আ ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স এবং ওই কোয়েশ্চেন্সগুলো থেকে আপনাদেরকে ডিনোট করে দেওয়া হচ্ছে কোনটা কি,
এখানের মধ্যে যেমন ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, আমরা বললাম যে যখনই আমরা দেখবো যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, তখনই এটা হয়ে যাবে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট আন্ডারে। তাহলে আমাদের কি ফার্স্ট পার্টটা অলরেডি ডান হয়ে গেল, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, আমি বুঝে গেলাম যে কোন কোয়েশ্চেনটা আমার কাছে চাওয়া হয়েছে। ওকে, সো ফারজানা বিনতি শম্পা, yes, can we do both? Absolutely. So argumentative and comparison and contrast, that's the difference, right? Argumentative, you have to select one side. Comparison and contrast যেটা আমরা আজকে দেখতে যাচ্ছি, সেখানে হচ্ছে we need to discuss both the views. Okay, দুইটা নিয়ে কথা বলতে হবে। কিন্তু আর্গুমেন্টেটিভে you need to select one side, and ওটা আমরা ইনশাআল্লাহ সামনে যখন আরো আসবে, সিরিজটা তো ভেরি লং হবে ইনশাআল্লাহ, আমরা যতগুলা করব, যতগুলা পারবো কেমব্রিজ সলভ করার চেষ্টা করব, সেগুলোর মধ্যে অবশ্যই আসবে আর্গুমেন্টেটিভ, তখন আমরা সাইড সিলেকশনের ব্যাপারটা দেখব, রাইট? আচ্ছা, সো সাইফ, হ্যালো সাইফ, থ্যাংক ইউ ফর জয়নিং। বেশি লেট করে ফেলছেন, আরো আগে জয়েন করার কথা ছিল। আচ্ছা, সো ওকে, সো আমরা যদি ব্যাকে যাই, এখন আমাদের কাজ হচ্ছে আইডিয়া জেনারেট করা। সো আইডিয়া জেনারেশনের দুইটা বেসিক মেথড আছে, আমি যেটা সাজেস্ট করি। সো নাম্বার ওয়ান ইজ হোয়াট উই কল ইউজিং WH কোয়েশ্চেন্স। তো আমরা জানি তো WH কোয়েশ্চেন্স মানে কি। WH কোয়েশ্চেন্স মানে হচ্ছে হলো ওয়াই, হোয়াট, হাউ, এই যে কোয়েশ্চেন্সগুলো, যে কেন, কোথায়, কিভাবে, এই যে কোয়েশ্চেন্সগুলো আমরা করি, কি বা কাকে কোয়েশ্চেন্স, সেগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন্স। এখন পার্সোনালি আমার কাছে মনে হয় WH কোয়েশ্চেন্স আর সামওয়াট এক্সস্টিং সামটাইমস। কেমন, ধরেন সিঙ্গুলার যদি কোনো একটা টপিক ধরি, আমরা ধরলাম একটা টপিক, বললো ডিজিটাল পেমেন্ট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফর্মস অফ ট্রানজাকশন। তার মানে ডিজিটাল পেমেন্ট বর্তমান সময় খুবই বৃহৎ হয়ে গেছে। রাইসুল, হ্যালো রাইসুল, হাই, থ্যাংক ইউ। ওকে, সো যেটা আমরা বলতে যাচ্ছিলাম হচ্ছে যে ওয়াইডার মিডিয়া, রাইট, যে আমাদেরকে বলা হচ্ছে যে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি ছড়ায় গেছে, এটা আমাদেরকে বললো। এখন এই বলার মাঝখানে আমাকে জিজ্ঞাসা করা হইলো হচ্ছে হলো গিয়ে হোয়াট ইজ ডিজিটাল পেমেন্ট, হাউ ক্যান ডিজিটাল পেমেন্ট বি ওয়াইড স্প্রেড, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ। আমি নিজে কোয়েশ্চেন করতেছি, আবার এই কোয়েশ্চেনের উত্তরও কে দিচ্ছে, আমি নিজেই দিচ্ছি। সো টু সাম এক্সটেন্ট WH কোয়েশ্চেন্স আর ইফেক্টিভ বাট এক্সস্টিং অ্যাজ ওয়েল। আমার পার্সোনালি যেটা পছন্দ, সেটাকে আমরা বলি হচ্ছে স্পাইডার ডায়াগ্রাম, সেটাকে আমরা বলি হচ্ছে স্পাইডার ডায়াগ্রাম। এখন স্পাইডার ডায়াগ্রাম যদি আমি চিন্তা করতে যাই, তাহলে স্পাইডার ডায়াগ্রাম বিষয়টা কি, নাম যা কাজটা, মাকড়সার জালের মতো। টপিক আমার কাছে দেওয়া হয়েছে হচ্ছে কম্পিটিশন ইন ওয়ার্ক লাইফ অর স্কুল অর হচ্ছে হলো ডেইলি লাইফ, কি রকমের আমরা বলতে পারি, আবার হচ্ছে কোঅপারেশন, রাইট। এখন এই জিনিসটা ইটস এ বিট ইন্টেন্স, সো এটা আমরা ডেমোর মধ্যে দেখব। আমরা যদি বেসিক আইডিয়া জেনারেশনের জন্য, খুব বেসিক ভাবে বোঝার জন্য, যেহেতু আমরা লাইভে আসছি জিনিসগুলো শেখার জন্য, সো আমরা যদি বেসিক আইডিয়া থেকে বুঝতে যাই, তাহলে আমরা যদি বলি ধরেন ওই ডিজিটাল পেমেন্টের ব্যাপারটা নিয়ে। এখন ডিজিটাল পেমেন্টের ব্যাপারটা ডিপি আমি মাঝে রাখলাম, মাঝে রেখে আমি এটা থেকে ব্রাঞ্চ আউট করলাম যে এক একটা আইডিয়াস কি হতে পারে, এক একটা আইডিয়াস কি কি আমি লিখতে পারি, যে ডিজিটাল পেমেন্টের সুবিধা অসুবিধা কি হতে পারে। সো আমার কাছে মনে হয় ডিজিটাল পেমেন্ট ইজ ইজিলি ট্রানজ্যাক্টেবল, তার মানে ইজিলি ট্রানজ্যাকশন করা যায়, ডিজিটাল পেমেন্টের ট্রানজ্যাকশন খুব ইজিলি করা যাচ্ছে, তা আমি দেখলাম ইজিলি ট্রানজ্যাক্টেবল। ওকে, ডিজিটাল পেমেন্টে ছিনতাই চুরির ভয় কম থাকে, নাই বললেই চলে। সো সেফটি আছে, ডিজিটাল পেমেন্টে আমরা সেফটি পাচ্ছি। ডিজিটাল পেমেন্টের আমাদের আরো সুবিধা কি আছে, আমাদের সুবিধার মধ্যে আছে হচ্ছে হলো গিয়ে যে ডিজিটাল পেমেন্টের কারণে আমাদের সময় বাঁচতেছে। সো টাইম সেভিং, সো আমি আরেকটা আইডিয়া বের করলাম, টাইম সেভিং। এখন আমি যদি ডিজিটাল পেমেন্টের বিপরীত আইডিয়াগুলোর দিকে যাই, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ডিজিটাল পেমেন্ট হচ্ছে হলো গিয়ে দেখা যাচ্ছে সবাই একসেপ্ট করতেছে না, তাই না, সবাই একসেপ্ট করতেছে না। সো অ্যাকসেপ্টেন্স লো, আমি একটা বের করলাম অ্যাকসেপ্টেন্স লো, হ্যাঁ, অ্যাকসেপ্ট করতেছে না সবাই। যেমন আমি একটা রিক্সাওয়ালাকে দিতে পারছি না, রাইট, একটা রিক্সাওয়ালাকে আমি দিতে পারছি না রিক্সা, ধরেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। তারপরে মনে করেন হচ্ছে হলো গিয়ে স্ক্যাম হওয়ার চান্সেস থাকে, তাহলে আমি লিখলাম SC, তার মানে স্ক্যাম হওয়ার চান্সেস থাকতে পারে। এবং ওয়ান অফ দ্য মেজর থিংস, যে মেজর প্রবলেমটা আমাদের হয়, সেটা হচ্ছে হলো গিয়ে যে CH মানে হচ্ছে চার্জ কাটে। ডিজিটাল পেমেন্ট প্রত্যেকটা ট্রানজ্যাকশনে বিকাশে টাকা পাঠাতে যাব 5 টাকা করে চার্জ দেওয়া লাগছে, ক্যাশে পেমেন্ট করতে গেলে চার্জ দেওয়া লাগছে না,
রাইট? সো এই যে দেখেন আমরা মাকড়সার জালের মতো একটা যে ডায়াগ্রাম তৈরি করলাম, এটাকে আমরা বলি হচ্ছে স্পাইডার ডায়াগ্রাম। এবং এই স্পাইডার ডায়াগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে হলো গিয়ে জাস্ট নিজের আইডিয়াসগুলো এক্সপ্যান্ড করা। পার্সোনাল সাজেশন থেকে যদি বলতে যাই, আমি বলবো যত বেশি পারেন এসএস পড়েন, যত বেশি পারেন এসেগুলো পড়েন, আইডিয়া নেন যে বইগুলোর মধ্যে কি কি সাজেশন দেওয়া হয়েছে, কোন ধরনের আইডিয়া উল্লেখ করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, অ্যাজ লং এজ ইউর আইডিয়া ইজ লজিক্যাল, হ্যাঁ, সুপারফিশিয়াল ইনফরমেশন ইজ এনাফ। কেন? কারণ এই যে আমরা রাইটিংটা তৈরি করতেছি, রাইটিংটা তৈরি করার পিছনে আমাদের একটা টার্গেট আছে, আমাদের একটা অডিয়েন্স আছে। হ্যাঁ, অডিয়েন্সদেরকে বলা হয়, এটা হচ্ছে একদম ব্রিটিশ কাউন্সিল বলেন, কেমব্রিজ বলেন, ওদের থেকে ডিফাইন করা, যে অডিয়েন্সটা হচ্ছে হলো এডুকেটেড নন স্পেশালিস্ট। এডুকেটেড নন স্পেশালিস্ট তার মানে কি? তার মানে হচ্ছে হলো এই যে মানুষগুলো যারা আপনার খাতা চেক করবে তারা শিক্ষিত। তার মানে আপনি যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স করেন, আপনি যদি কোনো এরর্স করেন, তাহলে আপনাকে সেটা ধরে ফেলবে, কিন্তু তারা নন স্পেশালিস্ট। তার মানে হচ্ছে যেই বিষয় নিয়ে আমি লিখতেছি সেই ব্যাপারে তারা বিশেষজ্ঞ নয়, তাহলে আপনারও বিশেষজ্ঞ হইতে হবে না। সুপারফিশিয়াল ইনফরমেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এটা করার পরে এখন আমি সব কিছু তো উল্লেখ করতে পারবো না, কোন কোন বিষয়গুলো উল্লেখ করব? আমি ধরেন ইজিলি ট্রানজ্যাক্টেবল উল্লেখ করলাম, আমি চার্জ, এটা আমার পছন্দ, এটা আমি উল্লেখ করলাম, আমি স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি উল্লেখ করলাম, আবার আমি হচ্ছে হলো গিয়ে টাইম সেভার, এই বিষয় নিয়ে আমি একটা কথা উল্লেখ করলাম। তো আমার দুইটা পজিটিভ, দুইটা নেগেটিভ। এখন আমাকে যদি টপিক দেওয়া হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের, তাহলে আমার দুইটা অ্যাডভান্টেজ, দুইটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল না টপিক আমার এই যে স্পাইডার ডায়াগ্রাম থেকে? সো এই বিষয়গুলো হচ্ছে আমরা এইভাবে তৈরি করতে পারি। এবং আমি পার্সোনালি সাজেস্ট করবো যে ক্লাসেসগুলোতে আমরা আরো সুন্দর করে জিনিসকে গুছাতে পারি। আমাদের অফলাইন ক্লাসেস আছে, অনলাইন ক্লাসেস আছে, আপনারা সবাই অলরেডি জানেন। আমরা মেন্টরস লার্নিং এর থ্রুতে অনলাইন কোর্সেস অফার করতেছি, যেখানের মধ্যে আপনাদের এই জিনিসগুলোকে এক্সটেন্সিভলি বোঝানো হয়। পাশাপাশি আমরা রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করতেছি, যার কারণে আপনারা হচ্ছে এই জিনিসটা আরো ভালোভাবে আইডিয়া নিতে পারবেন। ওকে, যেহেতু লাইভ ক্লাসেসের উদ্দেশ্য হচ্ছে কেমব্রিজ সলভ করা, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু কম এন্টার করবো আর কি। যদি আপনাদের ইচ্ছা থাকে আরো, প্লিজ কমেন্টে জানাবেন যে আমরা যাতে এই বিষয়গুলো নিয়ে আরো ফোকাস করতে পারি। অলরাইট, আচ্ছা, সো এই যে আমরা সিলেক্ট করলাম, দিস ইজ হোয়াট উই কল অর্গানাইজেশন। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেনও হয়ে গেল, আমাদের আইডিয়া জেনারেট করা হয়ে গেল স্পাইডার ডায়াগ্রামের মাধ্যমে, এবং কোন কোন টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা আমার অর্গানাইজেশনও হয়ে গেল। এই তিনটা জিনিস মিলে আমরা তৈরি করি হচ্ছে ব্রেইনস্টর্মিং। সো ব্রেইনস্টর্মিংটা আমাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ। ভাইয়া ইন্ট্রোডাকশন ব্রেইনস্টর্মিং দিতে হবে না? না না, এটা আপনাদের লিখতে হবে না, এটা আপনার নিজের আইডিয়া তৈরি করার জন্য, ঠিক আছে? স্ট্রাকচারে আমরা আস্তে ধীরে আসতেছি। ওকে, স্ট্রাকচার আমরা আস্তে ধীরে আসতেছি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে টাস্ক 1 এর মধ্যে আমাদের কিছু বেসিক জিনিসপত্র দেখতে হয়, ইন্ট্রোডাকশন, ওভারভিউ অ্যান্ড বডি। হ্যাঁ, সেম ভাবে আমাদের টাস্ক 2 এর জন্য এরকম বেসিক কিছু জিনিসপত্র আছে। সো ব্রেইনস্টর্মিং ইজ নট পার্ট অফ ইউর রাইটিং, এটা আপনি লিখবেন না, এটা আপনি তৈরি করতে পারেন আপনার নিজের সুবিধার্থে, যাতে আপনি কি লিখতে যাচ্ছেন সেটা আপনি আগে থেকে সেট রাখেন। একটা পার্সোনাল সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে হলো গিয়ে কি লিখবেন সেটা আগে থেকে সেট করে রাখেন। আমাদের ছোটবেলা থেকে একটা অভ্যাস হচ্ছে হলো অন দ্য গো লেখা, তাই না? যে এখন এটা লিখতেছি, লিখতে 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 আসলাম পরে, এখন এটা হয়তো একটা সময় আমরা ইউজ করতে পারতাম কারণ পেন্সিল ছিল, কিন্তু ব্রিটিশ কাউন্সিল তো এখন আর পেন্সিল অ্যালাউ করছে না, এখন আমাদের কলম ইউজ করতে হচ্ছে। আইএলটিএস এক্সামে আমাদের এখন কলম ইউজ করতে হচ্ছে, যার কারণে আমরা কাটার অপশনটা থাকতেছে না, ঠিক আছে? হ্যাঁ, কাটতে পারবো, এক টান দিয়ে কাটবো, কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায়। সো আমার পার্সোনাল ওপিনিয়ন, আবারও বলতেছি, সেটা হচ্ছে হলো যে ভালো করে বুঝে নিবেন যে আপনি কি নিয়ে কথা বলতে চান, তারপরে সেটা নিয়ে আগাবেন। ওকে, অলরাইট, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এর মাঝখানে দিতে পারেন। ওকে, কোয়েশ্চেন্সগুলো দিব। সো এবার আসেন আমরা দেখি আসলে এই যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কিভাবে আগাতে পারি। তার আগে একটু ক্লিন করে নিই বোর্ডটা। সো বোর্ডটা যদি ক্লিন করতে যাই, তাহলে আমরা একটু স্পাইডার ডায়াগ্রাম এই সব কিছু একটু মুছলাম। এখানে আমাদের আইডিয়াসগুলো নিয়ে করবো আমরা। এখন এতক্ষণ বেসিক নিয়ে কথা বলতেছিলাম, এখন আমরা হচ্ছে হলো গিয়ে কোয়েশ্চেনটাতে এন্টার করব। সো কোয়েশ্চেনটাতে যদি এন্টার করি, আমাদেরকে মাথায় রাখতে হবে এবার হচ্ছে রাইটিং ফেজ। অলরাইট, আমাদেরকে কমেন্ট করেছেন সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ, এখন আমরা খেয়াল করবো হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন রাইটিং ফেজে যাব, ঠিক আছে? আমরা কি লিখবো, কিভাবে কি লিখতে পারি। আচ্ছা, পিয়াল, হ্যালো পিয়াল। আচ্ছা, সো আমরা যেটা লিখতে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারটা কি রকমের দাঁড়াবে, মাথায় রাখবেন। দিস স্টার্টস উইথ introduction.
আমাদের সেই আবারও চিরচেনা ইন্ট্রোর সাথে আমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র শেয়ার করতে হয়, যেমন হচ্ছে হলো জিএস মানে হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বক্তব্য, জেনারেল স্টেটমেন্ট। তার সাথে আমরা অ্যাড করি হচ্ছে হলো থিসিস স্টেটমেন্ট। আমরা অ্যাড করি জেনারেল স্টেটমেন্ট এবং থিসিস স্টেটমেন্ট। এই বিষয়গুলো কি আসলে? জেনারেল স্টেটমেন্ট হচ্ছে হলো আমাদের একটি সাধারণ বক্তব্য। এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি, সেই জিনিসটা কিভাবে উপস্থাপন করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। এবং থিসিস স্টেটমেন্ট বলতে বোঝায় হচ্ছে হলো গিয়ে যে এই যে রিসার্চটা আমি করলাম, এই যে একটু আগে আমরা ব্রেইনস্টর্মিং করলাম, এটার জন্য ব্রেইনস্টর্মিং আলাদা করব, সেই ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের আইডিয়াসগুলো বের করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের পার্ট। এরপরে আসে হচ্ছে হলো বডির অংশটা। বডি, এখন বডির ক্ষেত্রে আমাদের যেটা ফোকাস রাখতে হবে, আমরা এখানে বডি তৈরি করবো হচ্ছে দুইটা। বডি তৈরি করবো দুইটা। কি ধরনের বডি করতে পারি? একটা হচ্ছে একটা ভিউ নিয়ে, আরেকটা করবো আরেকটা ভিউ নিয়ে। সো বডি প্যারাগ্রাফ 1, আরেকটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। সো ফার্স্ট নাম্বার 1 ভিউ, আরেকটাতে করবো হচ্ছে সেকেন্ড ভিউ নিয়ে, আর লাস্টে আমরা ফিনিশিং দিব হচ্ছে উইথ এ কনক্লুশন। তো কনক্লুশনেরটার ব্যাপারে এখন লিখতেছি না, কনক্লুশনেরটার ব্যাপারে আমরা একবারে দিয়ে দেখবো লাস্টে। সো কনক্লুশনের জন্য ছোট যে সাজেশনটা, সেটা হচ্ছে হলো গিয়ে কনক্লুশনে মনে রাখবেন যে একটা ছোট একটা জিনিস, সেটা হচ্ছে কখনো নতুন কোনো কিছু কনক্লুশন অ্যাড করবেন না, কখনো নতুন কিছু ফিনিশিং এ দিবেন না। আচ্ছা, আমাদের মোহাম্মদ বিজয় কিছু একটা কমেন্ট করেছেন, ভাইয়া ভালো আইডিয়া জেনারেট করতে পারি, কিন্তু গ্রামার মিস্টেক অ্যান্ড ভালো রেঞ্জ এন্ড ভোকাবুলারি ইউজ না করার কারণে 5.5 to 6 আসে। এখন কিভাবে আমি এই প্রবলেমগুলো সলভ করতে পারি? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বার 1, আইডিয়া জেনারেট করতে পারতেছেন, ইউ আর 50% দেয়ার। ট্রাস্ট মি, আইডিয়া জেনারেট করতে পারতেছেন, ইউ আর 50% দেয়ার। কারণ দেয়ার আর সো মেনি পিপল যারা আইডিয়া জেনারেশনে ল্যাক করে। এখন একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ব্যথা কোথায়, হাতে ব্যথা না পায়ে ব্যথা, সেটা জানাটা কিন্তু হাফ ওয়ে দেয়ার, রাইট? অর্ধেক কাজ করা ডান। আপনি যেটা আইডেন্টিফাই করতে পেরেছেন যে আপনি হচ্ছে গ্রামার মিস্টেক করছেন এবং ভোকাবুলারি রেঞ্জের কারণে আপনার স্কোরটা কম আসতেছে, ব্যাপারটা কিন্তু খুব ইজি। ভোকাবুলারি রেঞ্জ ইমপ্রুভ করেন, কিছু কিছু ওয়ার্ড সেট করেন। যেমন আপনি যদি আমাদের লাস্ট লাইফটা দেখে থাকেন, অথবা আমি পার্সোনালি সাজেস্ট করবো ইউটিউবে মেন্টরস লার্নিং লিখে সার্চ করলে আমাদের একটা নতুন প্লে লিস্ট ওপেন হচ্ছে কেমব্রিজের। কেমব্রিজ প্লে লিস্ট হচ্ছে, সেটা লাস্টটা দেখবেন। সেখানে আমি একটা ওয়ার্ড ফার্স্ট লাইনের জন্য সবসময় ইউজ করি, সেটা হচ্ছে হলো ডেলিনেটস। দ্য পিকচার ডেলিনেটস, ছবিটা দেখাচ্ছে, শোজের সিনোনিম আকারে। তো এরকম কিছু সেট ওয়ার্ড যদি আপনি আগে থেকে সেট করে রাখেন, যে কমপ্লেক্স ওয়ার্ডস বলেন, লিঙ্কার্স বলেন, হ্যাঁ, কানেক্টার্স বলেন, যাই বলেন না কেন, হ্যাঁ, এই জিনিসটা যদি আগে থেকে সেট করে রাখেন, এটা কিন্তু আপনাকে অনেক বুস্ট দেবে। হ্যাঁ, সো এটা একটা আপনার লেক্সিক্যাল রিসোর্স কাভার হয়ে গেল, বা ভোকাবুলারি যেটাকে বলে কাভার হয়ে গেল। এখন গ্রামারের ক্ষেত্রে পার্সোনালি গ্রামার ইজ ভেরি ভাস্ট। হ্যাঁ, অনেক কিছু আছে গ্রামারে। তো স্পেসিফিক্যালি কোন অংশ উঠলাতে প্রবলেম, সেগুলো যদি আমরা দেখতে পারি, যেমন আমি যদি পার্সোনালি বলি যে আমার স্টুডেন্টসদের মধ্যে বেশিরভাগ জায়গায় প্রবলেম হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনে। তো সেই ক্ষেত্রে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয় সেগুলো যদি একটু দেখেন, আমাদের ওই যে অ্যাডভান্স লার্নার বুক আছে, হ্যাঁ, ছোটোবেলার বইগুলো, সেগুলোর মধ্যে সুন্দর করে গুছিয়ে বলা থাকে, সেই বইগুলো দেখলে আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, পার্সোনালি এখানে একটু কিছু প্রমোশন না করলেই না আসলে, সত্যি কথা বলতে। যেমন মেন্টরসের একটা সার্ভিস আছে হচ্ছে সাপোর্ট সেন্টারে আমরা হচ্ছে রাইটিং কপিজ জমা দিতে পারি এবং তারা আমাদেরকে লাইভ ফিডব্যাকগুলো দেয়, এবং সেই আইডিয়াগুলো আমরা কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ইউজ করতে পারি। এবং এই জিনিসগুলা দেখবেন স্টুডেন্টস মেন্টরসের বড়াই করা না, যদিও মেন্টরসেরই প্রোগ্রাম, বাট মেন্টরসের বড়াই করা না, যে মেন্টরসে যে পরিমাণ স্টুডেন্ট আসে তার থেকে অনেক বেশি মানুষজন কিন্তু মকও দেয়। স্টুডেন্টসরা তো মক দিচ্ছেই, কারণ আমরা প্রত্যেকটা কোর্সের সাথে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রি মক দিচ্ছি। যেমন রেগুলার কোর্সে জয়েন করলে 20টা মক ফ্রি, ক্র্যাশ কোর্সে জয়েন করলে 10টা মক ফ্রি। এর পাশাপাশি কিন্তু শুধু মকও মানুষজন কিনে। কেন কিনে? কারণ এই মকের মধ্যে যখন রাইটিংগুলো লেখে এবং প্রত্যেকজনকে একটা করে ফিডব্যাক দেওয়া হয় যে আপনার এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো আমি সাজেস্ট করবো বিজয়, আপনি যদি ওইটা করতে পারেন আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে।
Fahmida, yes, yeah, thank you so much, Fahmida. It's really great to see appreciation from our colleagues as well. Thank you so much. হ্যাঁ, কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, উৎসাহ দিবেন আমাকেও, যারা দেখছেন তাদেরকেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো এখন আমরা দেখতে পেলাম, আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে একটা ইসের টপিক, কম্প্যারিজনের কন্ট্রাস্ট টপিক। আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখলাম, আমরা একটু পরে ডেমোতে ঢুকে আরও স্ট্রাকচারটাকে ডিফাইন করব। সো আমরা দেখতে পাচ্ছি যে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট কখন বুঝবো, যখনই থাকবে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্টের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আমাদের টপিকটা কি, প্রতিযোগিতা নাকি হচ্ছে সহযোগিতা? একজন একজনকে সাহায্য করব নাকি একজন একজনের সাথে প্রতিযোগিতা করব জীবনে, স্কুলে, মানে জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে, স্কুলে, পড়াশোনায়, চাকরি বাকরি সব জায়গায় কি করব? ওকে, সো আসেন আমরা এটাতে চলে যাই। তাহলে আমরা যদি এখন, আমরা বলছিলাম যে আমাদের তিনটা বেসিক পার্টে ভাগ করবো, হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। আমরা যদি ইন্ট্রোডাকশনটাকে রিভিউ করতে যাই, সেখানে দেখব, সেখানে আমাদের কাছে দেওয়া আছে, দেখেন, ইন মডার্ন সোসাইটি the roles of competition and cooperation, খেয়াল করবেন আমরা কিন্তু দুইটা পয়েন্টকেই ফার্স্ট লাইনে হাইলাইট করেছি, কি কি? কম্পিটিশন অ্যান্ড কোঅপারেশন কন্টিনিউ টু স্পার্ক ডিবেট। এই যে একটু আগে আমরা কমেন্টের মধ্যে ডিবেট করেছি কি, যে আমরা কি কম্পিটিশনের পক্ষে নাকি আমরা কোঅপারেশনের পক্ষে, রাইট? আচ্ছা, মারুফ, ভালো ভালো কমেন্টস, ইয়েস, ভালো ভালো কমেন্টস। ভাইয়া, রাইটিং এর জন্য কোন কোন গ্রামার সব থেকে বেশি দরকার? সবগুলো, there is no way around it, সব রকমের গ্রামার প্রয়োজন। কারণ আপনি লিখতেছেন, ইউ আর ক্রিয়েটিং সামথিং, ইউ আর রাইটিং এর ক্ষেত্রে হয় কখনো যে আপনি আর্টিকেল বাদ দিয়ে লিখে ফেলবেন, বা আমরা জানি কিছু সার্টেন মানুষজন আছে যারা হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করে না। আপনি কি বলবেন ইউ কাম হিয়ার, ইউ গো দেয়ার, এভাবে করে তো আমরা কথা বলি না। দ্যাটস নট ইনাফ টু গেট এ গুড স্কোর, রাইট? সো আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো গ্রামার, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ইয়েস, কিছু জিনিসপত্র ফোকাস রাখতে হয়, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। সেটার জন্য পার্সোনাল আসলে এক্সপিরিয়েন্সের দরকার আছে। আপনার যদি কপি আমি দেখতে পারতাম হয়তো বা, তাহলে আমি আপনাকে আরো বেটার ভাবে বলতে পারতাম যে আসলে কোন জায়গাটাতে ফোকাস করা উচিত। ওকে, অলরাইট। ভাইয়া, বডি প্যারাগ্রাফ ব্লক স্টাইলে লিখবো না অল্টারনেটিভ স্টাইল লিখবো? আচ্ছা, ব্লক অর অল্টারনেটিভ কোনো দিকে তাকানো দরকার নেই। কম্পোজিশন ফরম্যাট, ওকে, গুগল কম্পোজিশন ফরম্যাট। কোনো হেডিং হবে না, কোনো টাইটেল হবে না, কোনো কিচ্ছু হবে না, জাস্ট খালি প্যারাগ্রাফ 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 আকারে লিখে যাব। একদম লাইনের একদম বর্ডার থেকে শুরু করব, যেখানে মার্জিন থাকে মার্জিন থেকে একদম শুরু করবো, মাঝখানে কোনো স্পেস রাখবো না। কম্পোজিশন ফরম্যাট, রাইট? কম্পোজিশন ফরম্যাটে লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের কি কি বলছে দেখেন। সো আমরা ফার্স্টে বললাম কি, প্রথম লাইনে আমরা দুইটা যে কি পয়েন্ট আছে দুইটাকে আমরা হাইলাইট করে ফেলছি। কি করছি? কম্পিটিশন অ্যান্ড কোঅপারেশন। কন্টিনিউ স্পার্ক ডিবেট, যেমন আমরা কমেন্টে ডিবেট করলাম। সাম আর্গিউ দ্যাট কম্পিটিশন ড্রাইভস প্রোগ্রেস, কিছু মানুষ বলে যে কম্পিটিশনের কারণে উন্নয়ন হয়, প্রোগ্রেস হয়, অ্যান্ড সাকসেস ইন ভেরিয়াস এরিয়াস অফ লাইফ, জীবনের বিভিন্ন জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারি। সাচ অ্যাজ ওয়ার্ক, স্কুল অ্যান্ড ডেইলি ইন্টারাকশনস। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু স্কুল ওয়ার্কের কথা, স্কুলের কথা, এগুলো কিন্তু আমরা কোয়েশ্চেনে পেয়েছি। আবার ডেইলি লাইফ ছিল, সেখানে আমরা ডেইলি ইন্টারাকশনস দেখতে পাচ্ছি, রাইট? সিনোনিমস ইউজ করতেছি। তার মানে কি, লাস্ট ক্লাস যদি আপনারা আবার খেয়াল করেন, লাস্ট ক্লাসে যদি আপনারা রেফারেন্স নেন, দেখবেন আমরা প্যারাফ্রেজিং এর কথা বলেছিলাম। সো এখানে আমাদের কি প্যারাফ্রেজ করা হচ্ছে না? কোয়েশ্চেনের যে টপিকটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা প্যারাফ্রেজ করতেছি। হ্যাঁ ভাইয়া, কি কি স্ট্রাকচার ইউজ করব? কি কি স্ট্রাকচার ইউজ করব? ভেরি গুড কোয়েশ্চেন। ডিপেন্ডিং অন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামার, রাইট? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট? কমপ্লেক্স কম্পাউন্ডের একটা মিক্সচার রাখার চেষ্টা করবেন, সিম্পলের উপরে বেশি ফোকাস করবেন, দ্যাটস ইট, সিম্পল। বেশি ওভার দ্য টপ করার কোনো দরকার নেই। আপনারা আমার এই সাজেশনটাতে এটাতেই দেখবেন, হ্যাঁ, যে আমি কিন্তু ওভারলি কিছু লিখতে যাইনি। হ্যাঁ, যা আছে বেসিক, ইয়েস, মাঝে মাঝে সুন্দর সুন্দর কয়েকটা ছোটোখাটো লিঙ্কার্স, কিছু স্টার্টার্স সুন্দর করে আমরা শুরু করতেছি, কিছু ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্ডস ব্যবহার করতেছি, কিছু একটু হায়ার লেভেল একটু ওয়ার্ডস ইউজ করতেছি, সেগুলো কভার করতে পারলে এনাফ। হ্যাঁ, আহামরি কঠিন কিছু না রাইটিং, ওকে? আচ্ছা, মেন্টরস উত্তরা ব্রাঞ্চেস, ওকে।
খায়রুল হাসান, অলরাইট গ্রেট, আপনি উত্তরাঞ্চল স্টুডেন্ট, ভেরি গুড ওয়ার্ক। আপনার সাপোর্ট সেন্টার ইউজ করে আপনার ইনস্ট্রাক্টরকে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমরা যদি জানি তার সাথে আমরা দরকার হলে পার্সোনালি কন্ট্যাক্ট করবো যে আপনি এই স্টুডেন্টের দিকে একটু কপিসগুলো একটু চেক করেন, তাকে সাজেশনস দেন, এবং আপনার ইনস্ট্রাক্টরকে অবশ্যই জানাবেন যে ভাইয়া বা আপু আমার হচ্ছে এই প্রবলেমসগুলো হচ্ছে, আমি এগুলো কীভাবে ওভারকাম করতে পারি। ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রাক্টর ইজ দেয়ার টু হেল্প ইউ গাইজ, অলরাইট? আপনাদেরকে সাহায্য করার জন্য এখানে আছেন, তো টেনশন করার কোনো বিষয় নেই। আচ্ছা, তারপরে আমরা কই ছিলাম? আমরা এখন আছি আদার্স। দেখেন আমরা সুইচিং দ্য কনসেপ্ট, রাইট? আদার্স however contend that fostering cooperation creates more supportive and sustainable environment. দেখেন এখানে আমরা ইউজ করতেছি কি কোঅপারেশনের কথা। কোঅপারেশন কি তৈরি করে? সাপোর্টিভ এবং সাস্টেইনেবল। সো এগুলো কিন্তু আমাদের আইডিয়া থেকে আসতেছে, রাইট? idea generation থেকে আসতেছে। So environment, this essay will explore both perspectives before presenting a personal opinion. আমাকে কি বলছে? Discuss both views and give your opinion. তাহলে আমি এখানে দেখলাম কি this essay will explore both perspectives before presenting a personal opinion. তো আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের দিতে হবে হচ্ছে হলো গিয়ে general স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট, একটা সাধারণ বক্তব্য দেওয়া লাগবে। আমাদের দেওয়া লাগবে হচ্ছে থিসিস স্টেটমেন্ট, আমাদের দেওয়া লাগবে জেনারেল স্টেটমেন্ট, আমাদের দেওয়া লাগবে থিসিস স্টেটমেন্ট। এই যে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে দেখেন এই যে দিস এসের আগ পর্যন্ত এই যে এই অংশটা, এই পুরাটা হচ্ছে হলো আমাদের জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বক্তব্য। মনে রাখবেন সাধারণ বক্তব্য আসতে পারে হচ্ছে হলো গিয়ে আমরা যে টপিকটা ধরেছি সেই টপিকটাকে প্যারাফ্রেজ করে অথবা নিজের মতামত থেকে আমরা তৈরি করতে পারি। মাথায় রাখবেন এই জিনিসটাকে আপনারা দুইটা পক্ষকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবেন এবং এই যে পয়েন্টসগুলো আমরা যেরকম হাইলাইট করেছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে দিস এসে উইল ডিসকাস, দিস এসে উইল এক্সপ্লোর both perspectives, দুইটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবে এসেটা, বিফোর প্রেজেন্টিং এ পার্সোনাল ওপিনিয়ন, একটা নিজস্ব মতামত দেওয়ার আগে দুইটা পার্সপেক্টিভই তুলে ধরবে। এই জিনিসটা হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট হচ্ছে, থিসিস মানে হচ্ছে ইউর রিসার্চ, না আপনি কি বের করেছেন, আপনি কি খুঁজে বের করতে পেরেছেন। এই যে আমাদের যে পার্সপেক্টিভটা, হ্যাঁ, প্রেজেন্টিং এ পার্সোনাল ওপিনিয়ন, এই পার্সোনাল ওপিনিয়নটা দেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে জিনিসটা ওইভাবে সাজাতে পারি যে আমি কি বলতে যাচ্ছি, বডির মধ্যে আমার কি উল্লেখ করতে যাচ্ছি, সেটাই হচ্ছে আমার থিসিস স্টেটমেন্টের মধ্যে আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমরা যদি এখন যাই হচ্ছে হলো গিয়ে বডির দিকে, দেখেন কি বলতেছে, on the one hand competition is often seen as a powerful motivator. প্রতিযোগিতা যত বেশি থাকে আমাদের একটা ভালো মোটিভেশন তৈরি হয়, আমাদেরকে একটা ড্রাইভ তৈরি হয়, হ্যাঁ, আমরা হচ্ছে ওগুলোকে পুশ করি নিজেকে যে আমরা যাতে আরো বেটার করতে পারি, এটা একটা মোটিভেটর আকারে কাজ করে। ইট এনকারেজ ইন্ডিভিজুয়ালস টু স্ট্রাইভ ফর এক্সেলেন্স, এটা কোনো মানুষকে এক্সেলেন্ট হওয়ার জন্য তাকে পুশ করে, তাই না, তাকে হচ্ছে আগ্রহ জাগায়। তো ইমপ্রুভ দেয়ার স্কিলসগুলোকে আরো বেটার করার জন্য, অ্যান্ড অ্যাচিভ অ্যাম্বিশিয়াস গোলসগুলোকে অ্যাটেইন করার জন্য সাহায্য করে। আচ্ছা, ইন ওয়ার্ক প্লেসেস এমপ্লয়িজ মে পারফর্ম বেটার ওয়েন দে নো প্রমোশনস অর বোনাসেস। খেয়াল করেন, যখন মানুষজন জানবে যে আমি ইমপ্রুভ করতে পারলে আমার জন্য কোনো একটা ইনসেন্টিভ আছে, আমার জন্য কোনো একটা লাভ আছে, হোক সেটা মনিটারি, হোক সেটা পজিশন ওয়াইজ, আমি প্রমোশন পাচ্ছি বা আমি একটা টাকা পয়সা পাচ্ছি, আমি একটা বোনাস পাচ্ছি, তাহলে কি মানুষজন মোটিভেটেড হয় না কম্পিটিশনের প্রতি, রাইট? সেই কথাটা আমরা তুলে ধরছি। আর পারফরমেন্স বেসড, ওকে। সিমিলারলি স্টুডেন্টস অফেন পুশ দেমসেলফ, দেখেন এই যে প্রথম অংশটা, এই অংশটা, এই যে প্রমোশনসের এই যে এই অংশটা, এটা আমরা কথা বলেছি হচ্ছে হলো ওয়ার্ক নিয়ে, এই জায়গাটা আমরা কথা বলেছি ওয়ার্ক নিয়ে। এবার আমাদের দেখেন সিমিলারলি স্টুডেন্টস অফেন push themselves academically when aiming to outperform their peers. স্টুডেন্টস আমরা সবাই নিজের স্টুডেন্ট, আমরা চাই নিজেদের মধ্যে কম্পিটিশন করতে, আমরা চাই যে একটা বেটার স্কোর তুলতে, তাই না? তো সেটাকে আমরা একজন একজনকে পুশ করতেছি। ফার্দার মোর ইন ডেইলি লাইফ, দেখেন একটু অংশের মধ্যে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে কথাবার্তা বললাম,
স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ নিয়ে কথা বললাম। এরপর ফার্দারমোর ইন ডেইলি লাইফ এ কম্পিটিটিভ মাইন্ডসেট ক্যান ইনস্টিল রেজিলিয়েন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স traits that are beneficial in today's fast-paced and demanding world. তাহলে আমরা এই জায়গাটার মধ্যে আমরা আবার হচ্ছে কথা বললাম হচ্ছে হলো কি নিয়ে, আমরা এখানে কথা বললাম হচ্ছে হলো গিয়ে লাইফ নিয়ে। এখন এখানে আমরা কি নিয়ে কথা বললাম, টোটালটা আমরা প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বললাম, আমাদের টোটাল প্যারাগ্রাফটা হচ্ছে হলো গিয়ে আমাদের কম্পিটিশন নিয়ে, রাইট? আচ্ছা আমরা একটু কমেন্টস দেখি। কমেন্টসের মধ্যে আছে হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন থেকে যে সিনোনিমগুলো লিখছেন বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো সেটাকে হাইলাইট করার। জেনারেল আইডিয়া, মোর স্পেসিফিক পারপাস এন্ড থিস স্টেটমেন্ট ইন্ট্রোডাকশন। ভেরি গুড সিয়াম আহমেদ, গ্রেট। আচ্ছা সো গুড আইডিয়াস, গুড। আচ্ছা সো এখন আমরা এই জায়গাটা বুঝতে পারতেছি আমাদের ডিস্ট্রিবিউশনটা কিভাবে করলাম। আমরা হচ্ছে উই ফোকাস অন ওয়ার্ক, উই ফোকাস অন দ্য স্টুডেন্ট লাইফ, উই ফোকাস অন লাইফ ইন জেনারেল। আমাদের কি বেনিফিটস হচ্ছে কম্পিটিশনের কারণে। ওকে, এখন যদি আমরা পরের অংশটাতে যাই, পরের অংশ ছিল হচ্ছে কোঅপারেশন। দেখেন কোঅপারেশন নিয়ে আমরা কি বলতে যাচ্ছি। কোঅপারেশন নিয়ে যদি আমি বলতে যাই সেক্ষেত্রে আসে হচ্ছে on the other hand excessive competition can have নেগেটিভ কনসিকুয়েন্সেস, বিপরীতধর্মী হইতে পারে, তাই না? প্রতিযোগিতার কারণে মানুষজনের মধ্যে কি হয়, হিংসার তৈরি হয়, দ্বন্দ্বের তৈরি হয়, ফাইট তৈরি হয়, তাই না? সো ইট মে লিড টু স্ট্রেস, ফোকাসিং অন কিওয়ার্ডস, সার্টেন কিওয়ার্ডস, এগুলো পুশ করবেন, এই জিনিসগুলো আপনাদের লেখাকে ইমপ্রুভ করবে। স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ব্রেকডাউন হয় না, মানসিক অবক্ষয় হয় না যখন আপনি অনেক কষ্ট করতেছেন, অনেক চেষ্টা করতেছেন প্রতিযোগিতা, বাট যখন হেরে যাচ্ছেন, বারবার হেরে যাচ্ছেন, মানসিকভাবে চাপ লাগে। আমি আমার পার্সোনাল স্টুডেন্টদের কথা যদি বলতে যাই, সেখানে দেখি আমরা ইটস লাইক এ জার্নি, আইএলস ইজ লাইক এ জার্নি। শুরুতে দে আর ভেরি হ্যাপি, বাট একটা পয়েন্টে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে স্কোর উঠতেছে না, হ্যাঁ, মোটিভেশনটা চলে যায়, কারণ দে আর কম্পিটিং এগেনস্ট দেমসেলভস, এবং তখন মনে হয় যে আমি আর পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না। সো দেয়ার আর লট অফ স্টুডেন্টস যারা হচ্ছে হলো মিডওয়েতে ছেড়ে দেয়, মনে করে যে আর হচ্ছে না, গো ব্যাক টু দেয়ার ওন লাইফ। বাট আমি মনে করি যে ইফ ইউ পুশ ইউর সেলফ, আপনি যদি নিজেকে পুশ করতে পারেন, আপনি যদি নিজেকে বিশ্বাস রাখাতে পারেন যে না অবশ্যই পসিবল, বিকজ আই হ্যাভ সিন পিপল যারা হচ্ছে হলো গিয়ে রিডিংয়ে 3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, রিডিং 40টা কোয়েশ্চেন সলভ করছে। দে আর অ্যাব্রড, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। If they can do it, you can do it as well. So do not lose hope. All right, everyone, do not lose hope. লাইফটা রেকর্ড থাকবে, ইয়েস লাইফটা রেকর্ড থাকবে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মেন্টরস লার্নিং এর মধ্যে একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে হচ্ছে কেমব্রিজ সলভ ক্লাসেস নামে একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে গেলে আপনারা এপিসোড 1 থেকে, যখন আমরা রিডিং শুরু করেছিলাম টেস্ট 1-এর রিডিং থেকে শুরু করে এই যে আজকের রাইটিং টেস্ট 2 পর্যন্ত সবগুলো পেয়ে যাবেন। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে আবার লিসেনিং শুরু করবো ইনশাল্লাহ। রাইট, আচ্ছা ওকে ওকে। সো তারপর ফোকাস করে আসেন relationships, especially in individuals view others as threats rather than allies. তা আমরা কম্পিটিশন করতে গিয়ে মানুষজনকে থ্রেট হিসাবে দেখি, বন্ধু হিসাবে কম দেখি। And advocates of cooperation believe that working together leads to more meaningful and sustainable outcomes. তো আমরা যারা কোঅপারেশন বিশ্বাস করি, সহযোগিতায় বিশ্বাস করি, তারা মনে করি যে একসাথে চললে, যেহেতু আমরা যে ছোটবেলা থেকে শিখে আসছি না, মানুষ সামাজিক জীব, হ্যাঁ, সমাজে একজন আরেকজনের সাপোর্ট করে থাকতে হয়, একজন আরেকজনকে সাথে নিয়ে রাখতে হয়। তো আমাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে যে আমরা যদি এটার দিকে খেয়াল রাখি, তাহলে আরো সাস্টেইনেবল আমরা, হ্যাঁ, সাস্টেইনেবল মিনিংফুল জীবনযাপন আমরা আউটকাম বের করতে পারি। তারপর বলছে ইন প্রফেশনাল এনভায়রনমেন্টস টিম ওয়ার্ক অফেন রিজাল্টস ইন বেটার প্রবলেম সলভিং। এই যে দেখেন আমরা এখান থেকে ওয়ার্কের কথাবার্তা শুরু করে দিলাম, কিন্তু যে প্রফেশনাল এনভায়রনমেন্টে যদি একজন একজনকে সাহায্য করে, তাহলে কি প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যায়, রাইট? তারপর কি বলতেছে, অ্যান্ড ইনোভেশন ইন এডুকেশন। এই যে দেখেন এডুকেশনের কথা আমরা শুরু করেছি, পড়াশোনার ক্ষেত্রে কি হয়, সেটিং স্টুডেন্টস হু কোলাবোরেট টেন্ড টু লার্ন মোর ডিপলি বাই শেয়ারিং নলেজ। আপনি একটা প্রশ্ন পড়ে আসছেন, আমি একটা প্রশ্ন পড়ে আসছি, পরীক্ষায় আমরা একজন দেখে দিলাম না এটা না। কি ধরনের হবে, আপনি একটা টপিক বুঝেন, আমি একটা টপিক বুঝি, আমরা দুজন একসাথে বসে আমি আপনাকে এই টপিকটা বুঝলেন, আপনি আমাকে বুঝাই দিলেন। কোলাবোরেট করা হচ্ছে না, একজন আরেকজনের সাথে কোলাবোরেট করা, রাইট? এভাবে করে আমাদের কি হচ্ছে, নলেজ বৃদ্ধি পাচ্ছে, ফোকাসিং অন ওয়ার্ডস, সার্টেন ওয়ার্ডস, রাইট? Moreover, a cooperative society encourages empathy.
একটা কোঅপারেটিভ সোসাইটিতে মানুষজনের প্রতি সহানুভূতি অনেক বেশি থাকে, এমপ্যাথি থাকে, ইনক্লুসিভনেস, আমাদের নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে ব্যাপারটা থাকে, হ্যাঁ দেখেন মিউচুয়াল সাপোর্ট, একজন একজনকে সাপোর্ট দাও, এটা অনেক বেশি থাকে, উইচ আর এসেনশিয়াল ফর লং টার্ম সোশ্যাল হারমোনি। লং টার্মে বাঁচার জন্য আমাদের এটা দরকার আছে আমার কাছে মনে হয়। সো এর পরের অংশে যদি আমরা যাই, দেখেন এবার আমরা আমাদের মতামত দিব। এখন মতামতের ক্ষেত্রে কি বলতে পারি, দেখেন ইন মাই ওপিনিয়ন, অলওয়েজ স্টার্ট উইথ ইন মাই ওপিনিয়ন, হোয়াট আই বিলিভ, হোয়াট আই থিঙ্ক, এই ধরনের সেন্টেন্স দিয়ে, কারণ আপনি আপনার মতামত শেয়ার করতেছেন। While competition can bring out the best in people in certain situations, কম্পিটিশন করে আমরা সার্টেন সিচুয়েশনের মধ্যে নিজের বেস্টটা বের করতে পারতেছি। আচ্ছা ভাইয়া কিভাবে সিনোনিম আকারে লিখছেন, আচ্ছা দেখবো, ওয়েট টাইম করতেছি। সো লাইভ ক্লাস রেকর্ড থাকবে, ইয়েস লাইভ ক্লাস রেকর্ড থাকবে ইউটিউব চ্যানেলের মধ্যে। আচ্ছা, ইন মাই ওপিনিয়ন, while competition can bring out the best in people in certain situations, cooperation should be the dominant value. This is my opinion. আপনারা সবাই ফাইট করতেছিলেন, আমি মনে করি ফাইট করলে ঝামেলা আছে। হ্যাঁ, ফাইট করলে কি ঝামেলা, যখন প্রতিযোগিতা হারবে দেখা যাবে যে প্রতিযোগিতার সময় সবসময় আসলে স্ট্রং থাকাটা তো পসিবল হচ্ছে না। নিজের দুর্বলতাকে নিজেকে বাঁচায় রাখার জন্য হলো কোঅপারেশন আমাদের জন্য খুব দরকার। হ্যাঁ, ইয়েস, সার্টেন সিচুয়েশনে কম্পিটিশন ইজ গুড বাট নট অলওয়েজ, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং হিয়ার, রাইট? সো আমাদের ডমিনেন্ট ভ্যালুটা থাকা উচিত হচ্ছে কোঅপারেশন। In a world facing global challenges such as climate change and inequality, ক্লাইমেট চেঞ্জ, ইনইকুয়ালিটি, আমরা কি বলতেছি, বিভিন্ন রকম পৃথিবীতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ওয়ার্কিং টুগেদার ইজ নট অনলি ডিজায়ারেবল বাট নেসেসারি, একসাথে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। A balanced approach where healthy competition exists within a culture of cooperation is likely to yield the most effective results. আবারও সেম কথা, যত ভালোভাবে আমরা একত্রিত থেকে কাজ করব তত বেশি আমাদের রেজাল্টস ভালো বের হবে। যার থেকে আমাদের আইডিয়াটা আসছে গ্লোবালাইজেশন, রাইট? পৃথিবীতে বিশ্বায়নের যে ব্যাপারটা, একজন একজনকে সাহায্য করলে আমরা হচ্ছে গিয়ে নিজেদের সাপোর্টটা আরো স্ট্রং করে তুলতে পারি। আচ্ছা, তারপর যদি যাই, দেখেন ইন কনক্লুশন আমাদেরকে বলা হয়েছে যে ইন কনক্লুশন, অলদো কম্পিটিশন ক্যান স্টিমুলেট প্রগ্রেস, কোঅপারেশন লেইজ দ্য ফাউন্ডেশন অফ লাস্টিং সাকসেস অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আমরা কি আগের জিনিসটাকে আবার রিপিট করলাম না? তো আমরা একটা কথা বলেছিলাম কনক্লুশনে, নেভার অ্যাড কি নিউ আইডিয়াস অ্যাড করবো না। আগে যা লিখেছি সেগুলোকে আমরা সামারাইজ করে লেখার চেষ্টা করব। সো এখানে আমরা অ্যাড করলাম, দেখেন এনকারেজিং বোথ উইথ অ্যান এমফেসিস অন কোলাবোরেশন। দুইটাকে আমরা পোস্ট করতেছি, কিন্তু আমরা ফোকাস করতেছি কিসের উপর বেশি? কোলাবোরেশন, একজনের প্রতি সহযোগিতা করাটা ইজ দ্য কি টু এ থ্রাইভিং অ্যান্ড cohesive society. Focusing on again words, thriving and cohesive. Okay, so আমরা আসেন একটু সিনোনিমের দিকে খেয়াল করি। আমাদেরকে অন্তরা লিখেছেন যে ভাইয়া রাইটিং ক্লাস অনেক দরকার ছিল আমার, থ্যাঙ্কস 5.5 এর উপরে তুলতে পারছি না, হাউ ক্যান আই ইমপ্রুভ, সাজেস্ট মি প্লিজ। অলরাইট অন্তরা, 5.5 এর চেয়ে বেশি ইমপ্রুভ করার জন্য বেশি করে লেক্সিক্যাল রিসোর্সেস অ্যাড করেন। ইউ অলরেডি নো ওয়ার্ডস যেগুলোর কথা আমরা বললাম, এই যে থ্রাইভিং, কোহিসিভ সোসাইটি, কোলাবোরেশন, এনকারেজিং, রাইট? স্পেসিফিক ওয়ার্ডস যেগুলো আমরা সচরাচর ইউজ করি না, যে জিনিসগুলো আমরা দিলে আমাদের রাইটিংটা একটু ইমপ্রুভ হবে, রাইট? ফোকাস অন ইউর গ্রামার, আপনি কি সেন্টেন্স তৈরি করছেন, অ্যান্ড আলটিমেটলি দ্য মেইন গোল দাঁড়ায় হচ্ছে আপনি আইডিয়াটা কি শেয়ার করতেছেন। সো আমরা ফার্স্টের দিকে দেখেছিলাম হচ্ছে হলো স্পাইডার ডায়াগ্রাম। ওই স্পাইডার ডায়াগ্রামে তো আমরা অনেকগুলো আইডিয়া বের করবো। তো এই আইডিয়াগুলোর মধ্যে থেকে কোন আইডিয়াটা আপনার জন্য বেস্ট হয় সেটা আপনি চুজ করবেন, দেখবেন আপনার রাইটিং এমনি ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, রাইট? তো আমরা যদি একটু শুরুর দিকে যাই, তাহলে আমরা কি চেঞ্জগুলো করেছিলাম, আমরা হচ্ছে যদি দেখি, সাম পিপল থিঙ্ক অ্যাবাউট কম্পিটিশন ওয়ার্ক অ্যান্ড স্কুল অ্যান্ড ডেইলি লাইফ, এখানের মধ্যে আমরা চেঞ্জ করেছিলাম হচ্ছে হলো গিয়ে এই যে ডেইলি ইন্টারাকশন, ডেইলি লাইফের জায়গায় ওয়ার্ক অ্যান্ড স্কুল, আমাদের হচ্ছে স্কুল অ্যান্ড ওয়ার্ক, আমরা ওয়ার্ক অ্যান্ড স্কুল করেছি, বিন্যাসটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপর হচ্ছে হলো গিয়ে আমাদেরকে বলা হয়েছে আদার্স বিলিভ দ্যাট উই শুড ট্রাই টু কর্পোরেট মোর, আমরা লিখেছি হচ্ছে আদার্স হাউএভার, এই যে কন্টেন্ট দ্যাট ফস্টারিং, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো আমরা পরিবর্তন করেছি। তারপর শুরুর দিকে যদি আমরা দেখতে যাই, ইন মডার্ন সোসাইটি, হ্যাঁ, এখানে আমাদেরকে কোনো স্টার্টিং নাই, বাট আমরা একটা সুন্দর স্টার্টিং দিয়ে শুরু করেছি, ইন আওয়ার ডেইলি লাইফস, ইন মডার্ন সোসাইটি, ইন টুডে সোসাইটি, এই ধরনের ওয়ার্ডগুলো অ্যাড করার চেষ্টা করব। হ্যাঁ,
তারপর হচ্ছে দ্য রোলস অফ কম্পিটিশন অ্যান্ড কোঅপারেশন কন্টিনিউ টু স্পার্ক ডিবেট। তার মানে এখানে আমাদেরকে বলা হয়েছে দুইটা ভিউয়ের কথা, আমরা দুইটাকে একত্রিত করে একটা লাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি জাহিদ আপনি অ্যান্সারগুলো পেয়েছেন। হ্যাঁ, আর এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, যদি না বুঝতে পারেন বারবার রিপিট করে শুনবেন, কোনো প্রবলেম নাই, যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে। অলরাইট, আচ্ছা। সিয়াম আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। কোহিসিভ অ্যান্ড কোহিয়ারেন্ট স্টাইল লিখতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, সো উই আর 31 গাইস। আমরা পুরাটা শেষ করে দিয়েছি, আমাদের পুরা লেখাটা সবকিছু আমরা পাবো হচ্ছে গিয়ে মেন্টরস লার্নিং এর আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটার মধ্যে। এনি কোয়েশ্চেন্স, লাস্ট কোয়েশ্চেন্স নিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। জাহিদ ওয়েলকাম, থ্যাংক ইউ अगेन ফর দ্য কোয়েশ্চেন। আমাদের লাস্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। ওয়েলকাম, থ্যাংক ইউ সবাইকে আজকে থাকার জন্য। ভেরি গুড ওয়ার্ক। আমরা আই থিঙ্ক উই হ্যাড আ ভেরি প্রোডাক্টিভ সেশন। একটু ফাস্ট গিয়েছি, ক্লাস 2 অনেক কিছু কভার করা, বাট যেহেতু রেকর্ডেড, আপনারা আবারও বলছি ইউটিউব চ্যানেলে মেন্টরস লার্নিং একটা প্লেলিস্ট তৈরি করা হবে কেমব্রিজ সলভ নামে, ঠিক আছে? কেমব্রিজ সলভ ক্লাস, সেটাতে গেলে আপনারা সবগুলো লাইভ পেয়ে যাবেন। সেখানে আমাদের সবগুলো অ্যান্সার দেওয়া থাকবে, সবগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? যা যা সামনে আরও আসতেছে। ওকে, সো নেক্সট ওয়েডনেসডে আমরা আবার আসতেছি। কেমব্রিজ 19 টেস্ট 1 এর আমরা হচ্ছে লিসেনিংটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই সাথে থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে থাকার জন্য। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।